একটুখানি জানিও মাইক্রোফোন অন করে। Can you see the screen? Anyone please? শিবপুর বলার চেষ্টা করছে, কোনো কারণে আসছে না। ঠিক আছে, মোট কথা দেখতে পাচ্ছ, এটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। আজকে আমরা আজ থেকে একটু বংশগতি চ্যাপ্টারটাকে নিয়ে আমরা একটু বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করব। দ্যাট ইজ বেসিক্যালি হেরিডিটি। এটা একটি অন্যতম বিষয় যেটা প্রত্যেক ছাত্রছাত্রীরই জানার প্রয়োজন রয়েছে, আর তার সাথে অভিব্যক্তি, অভিযোজন, এগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেগুলো আমরাও পড়েছি বিভিন্ন সময়। সেখানে ডারউইনের থিওরি, ল্যামার্কের থিওরি থেকে শুরু করে বিভিন্ন অংশ, মেন্ডেলিয়ান জেনেটিক্স। কিন্তু নতুন পাঠ্যক্রমে বোধহয় খুব সম্ভবত কিছু বোর্ডে এই জায়গাগুলোকে নিয়ে কিছু রিভিশন হয়েছে। আমি পুরোপুরি অবগত নই জিনিসটা সম্বন্ধে, কিন্তু এরকম কিছু আমি পড়ছিলাম এবং শুনছিলাম। আমার এক্স্যাক্টলি মনে নেই কোন বোর্ডের ক্ষেত্রে, হয়তো ভবিষ্যতে এই পড়ছো এগুলো হয়তো ভবিষ্যৎ প্রজন্ম কতটা জানবে বা পড়বে সেটা আমার জানা নেই। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করছি তোমরা ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছ। যদি দেখতে না পাও প্লিজ আনমিউট ইউর সেলফ, মাইক্রোফোনটা অন করে তোমরা রেসপন্স করতে পারো। তো হেরিডিটি বা বংশগতি থেকে যখনই বলা হচ্ছে, তো বেসিক্যালি বংশগতিটা কি জিনিস বা হেরিডিটি, সাধারণত দেখে থাকবে কোনো একটা শিশু যখন, বাচ্চা যখন জন্মাচ্ছে, পাড়া প্রতিবেশীরা, রিলেটিভরা, আত্মীয় স্বজনরা, তারা কি বলছেন? তারা বলছেন ওকে দেখতে অনেকটা ওর বাবার মতো হয়েছে, বা ওকে দেখতে অনেকটা মায়ের মতো হয়েছে, চোখগুলো মায়ের মতো হয়েছে, বা নাকটা বাবার মতো, কানটা হচ্ছে কি দাদুর মতো। এরকম বিভিন্ন ধরনের মন্তব্য হয়তো তোমরা অনেক সময় কথা শুনে থাকতে পারো, বা তোমরা নিজেরাও এখনো যে অনেকদিন বাদে হয়তো কেউ যদি দেখে একজনকে, মানে একটা ছেলে বা মেয়েকে, তখন বলে এ তো পুরো মায়ের মতো হয়েছে, বা এ তো পুরো উম, বাবার মতো অনেকটা দেখতে হয়েছে। তো এই যে ব্যাপারটা, মানে চেহারায়, সেটার মধ্যে যেমন হচ্ছে কি আমাদের হাইট কতটা, আমাদের যে দৈহিক গঠন সেগুলো, এমনকি আমাদের চুলের রং থেকে শুরু করে আমাদের চোখের মনির রং কি হবে, আই আই কালার, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে গিয়ে প্রচন্ড রকমভাবে হেরিডিটির দ্বারা, এবং অবশ্যই যেটা না বললেই নয়, এমন কিছু রোগ আছে যে রোগটাও বংশগতির কারণে, মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সঞ্চারিত হয়। তাহলে হেরিডিটি বা বংশগতিটা কি? সাধারণত হেরিডিটি বা বংশগতি বলতে, যখন একটা প্রজন্ম থেকে, একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে, নেক্সট জেনারেশনে একটা প্রাণীর বা একটা জীবের বলতে গেলে, বা আমাদের চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে গিয়ে সঞ্চারিত হচ্ছে বা ট্রান্সমিট করছে। তাহলে এই জিনিসটা, এই ধারণাটাই হচ্ছে গিয়ে বংশগতি, যে একটা প্রজন্ম থেকে ক্যারেক্টার আর একটা প্রজন্মে যাবে। সেখানে একটা মজার বিষয় হলো, সব ক্যারেক্টার বা সবকটা চারিত্রিক বৈশিষ্ট্য নতুন প্রজন্মে বা পরবর্তী প্রজন্মে গেলেও কিছু বৈশিষ্ট্য থাকে যেটা সুপ্ত অবস্থায় থেকে যায়, আর কিছু বৈশিষ্ট্য থাকে যেটা হচ্ছে গিয়ে প্রকট অবস্থায় দেখা যায়। ধরে নেওয়া যাক, আহ, বাবার চোখের মনির রংটা হয়তো ব্ল্যাক, কালো, আর মায়ের চোখের মনির রংটা হয়তো হচ্ছে গিয়ে ব্রাউন, জেনেটিক্যালি, ন্যাচারালি, কোনো লেন্স পড়ে নয়, ন্যাচারাল কালার।
তাহলে সন্তানের মধ্যে পরবর্তী প্রজন্মে সেটা কালোও হতে পারে বা ব্রাউনও হতে পারে, এটা নির্ভর করছে কোন বৈশিষ্ট্যটা হচ্ছে কি প্রকট অবস্থায় থাকবে। পরবর্তী প্রজন্মে দেখা গেল হচ্ছে গিয়ে হয়তো একটা ব্রাউন চোখের, মানে সন্তানের চোখের মনির রংটা হচ্ছে গিয়ে ব্রাউন, কিন্তু তার পরবর্তী প্রজন্ম, সেই সন্তান থেকে যখন তার পরবর্তী প্রজন্মে যাচ্ছে, দেখতে গেলে প্রথম প্রজন্মটার আগে হচ্ছে গিয়ে তারা দাদু ঠাকুমা হয়ে গেছে, দেখা গেল আবার হচ্ছে গিয়ে নতুন প্রজন্মের হচ্ছে গিয়ে কালো রঙের চোখের মনিটা হয়েছে। তো কিছু বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে বলার বক্তব্য এটাই যে কিছু সব বৈশিষ্ট্যই সঞ্চারিত হবে, কিন্তু কিছু বৈশিষ্ট্য ট্রান্সমিট করবে, কিছু বৈশিষ্ট্য মানে সেটা ডমিনেন্ট বা প্রকট আকার ধারণ করবে, এবং কিছু বৈশিষ্ট্য হচ্ছে কি সুপ্ত অবস্থায় থেকে যাবে। তো এই যে ক্যারেক্টার বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যায়, এই যে ধারণাটা প্রথম দিচ্ছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যার ছবি তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, গ্রেগর জোহান্স মেন্ডেল। সেই কারণে মেন্ডেলকে জেনেটিক্সের ফাদার অফ জেনেটিক্স বলা হয়, বা ফাদার অফ হেরিটারি ও বলা হয়, হেরিডিটি। যে এই থিওরিটা ওনাকে হচ্ছে গিয়ে উনি প্রথম হচ্ছে গিয়ে প্রবর্তন করছেন, এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করে দেখাচ্ছেন যে ক্যারেক্টার একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে হচ্ছে গিয়ে সঞ্চারিত হয়। তো যে এই যে মূল বিষয়টা, সেই কারণে তোমরা যখন আরেকটু উঁচু ক্লাসে উঠবে তখন তোমরা একটা বিষয় নিয়ে পড়বে, ওনার নাম অনুসারেই মেন্ডেলিয়ান জেনেটিক্স বলা হয়। পুরো জেনেটিক্সের বা জেনেটিক্সের কি বলবো, জিন, মানে যখন জেনেটিক্সে বেসিক্যালি জিন নিয়ে যে পড়াশোনাগুলো করা হয়, জিনের গঠন, জিনের কার্যকলাপ, সেখানে বিভিন্ন ধরনের পরিবর্তন, সেই জেনেটিক্সের একটা অন্যতম প্রধান অংশ হচ্ছে গিয়ে মেন্ডেলিয়ান জেনেটিক্স একটা অংশ রয়েছে। তো উনি কি করেছিলেন, উনি বেসিক্যালি তোমরা হয়তো পড়েছো বা পড়বে, সেটা হচ্ছে গিয়ে মটর গাছের ওপরে উনি বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এবং সেই পরীক্ষা নিরীক্ষার ফলগুলোই বেসিক্যালি কিছু নিয়ম উনি হচ্ছে গিয়ে ব্যাখ্যা করেছিলেন, যেটা হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল লজ অফ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের হচ্ছে গিয়ে কিছু সূত্র উনি বলেছিলেন। সেখানে আমরা সূত্রগুলো পরবর্তী কিছু ক্লাসে হচ্ছে গিয়ে আমরা দেখে নেবো যে কি কি সূত্র রয়েছে, যে কি বলছে প্রজনন রিলেটেড। ওকে, কিন্তু তার আগে বেশ কিছু শব্দ আমরা একটুখানি ক্লিয়ার করে নেব। তার প্রথমটা হচ্ছে বংশগতিটা। আশা করি তোমরা শব্দটা কিছুটা পরিষ্কার হয়েছে, যে বংশগতি যেখানে একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যখন আহ, কিছু তথ্য, কিছু ক্যারেক্টার যখন ট্রান্সমিট হচ্ছে, কিছু না সম্পূর্ণভাবে। আর একটা শব্দ যেটা তোমরা হচ্ছে কি হয়তো বারবার শুনবে, সেটা হচ্ছে কি প্রকরণ। ইংলিশে যেটাকে বলা হয় ভেরিয়েশন, কতটা ভ্যারি করছে সেই থেকে হচ্ছে গিয়ে ভেরিয়েশন। নাউন ফর্মটা হচ্ছে গিয়ে ভেরিয়েশন, যেটার বাংলা হচ্ছে গিয়ে প্রকরণ। যেমন একটু আগে আমি একটা উদাহরণ হিসাবে চোখের মনির রঙের কথা বলছিলাম, যেমন হচ্ছে গিয়ে গ্রে আইজ, ব্রাউন আইজ, চোখের মনির রংটা হচ্ছে গিয়ে ব্লু আইজ বা গ্রিন আইজ। বা তোমরা হয়তো সমুদ্রে কখনো যদি তোমরা গিয়ে থাকো, তাহলে দেখতে পাবে সমুদ্রের ধারে যে ঝিনুকগুলো, তারও গায়ে হচ্ছে গিয়ে দেখবে বিভিন্ন ধরনের রং বেরঙের হচ্ছে গিয়ে ঝিনুক আমরা দেখতে পাই, খোলগুলো। তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, কোনোটার গা হচ্ছে কি খুবই মসৃণ হয়, কোনোটার গা হচ্ছে কি একটু খড়খড়ে হয়, কোনোটা হচ্ছে কি খুবই পাতলা আকারের হয় শেলটা, খোসাটা, আবার কোনোটার হচ্ছে কি খুবই মোটা হয়, কোনোটার হচ্ছে গিয়ে, যেমন এখানে রঙের পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি সবকটা একই আকারের হলেও প্রত্যেকটা যেমন কিছুটা ব্লু, কিছুটা হচ্ছে গিয়ে ব্রাউন, গ্রে, বিভিন্ন ধরনের একটা ভায়োলেটের মিক্সচার রয়েছে। তো সেই ধরনের বিভিন্ন জিনিস হচ্ছে গিয়ে বিভিন্নভাবে তৈরি হয়। তো এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রজাতিটা একই, কিন্তু জিনের কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য সেখানে হচ্ছে গিয়ে ভেরিয়েশনের তৈরি হয়। সেটা বেসিক্যালি এনভায়রনমেন্ট বা পরিবেশের বেশ কিছু শর্ত বা পরিস্থিতি সেই ক্যারেক্টারটাকে বেসিক্যালি ডিটারমাইন করে বা নির্ধারণ করে, যেটার ফলে একই প্রজাতির হলেও একে অপরের থেকে হচ্ছে কি পৃথক ভাবে পৃথক আকার ধারণ করে। ওকে, তো এটা হচ্ছে কি প্রকরণ বা ভেরিয়েশন।
তৃতীয় আরেকটা শব্দ যেটা থেকে খুবই ইন্টারেস্টিং এবং যেটার উপরে প্রচুর গবেষণা হয়, সেটা হচ্ছে গিয়ে মিউটেশন। কারণ এই মিউটেশনের সাথে জড়িয়ে রয়েছে একটা অন্যতম প্রধান টেকনিক বলতে গেলে, সেটা হচ্ছে গিয়ে ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলে একটা টেকনোলজি বর্তমানে ইউজ করা হয়, ব্যবহার করা হয় কিছু কিছু অত্যন্ত ব্যয় সাপেক্ষ একটা পরীক্ষা, মানে পরীক্ষা নয়, ট্রিটমেন্ট বলতে পারো। আহ, কিন্তু তার ফলে কারোর যদি জিনে কিছু ত্রুটি হয়ে থাকে, তোমরা হয়তো জিন যখন কোষ পড়া হয়েছে বা তোমরা যখন পড়েছো কোষের মধ্যে নিউক্লিয়াস এবং জিনের কথা তোমরা জানো, তো জিনোমিক্সের মধ্যে বা একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে একটা কথা হয়, যেমন একটা মেশিন চলছে সেটা যেমন একটা ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো ধরে নাও সেরকমই হচ্ছে কি আরেকটা শাখা হচ্ছে কি বায়োলজিতে রয়েছে, যেখানে হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেখানে জিনকে নিয়ে অনেক কারিকুরি করা হয়। ওটাকে হচ্ছে কি কখনো কাটা হয়, কখনো অন্য আরেকটার সাথে জুড়ে দেওয়া হয়, এই ধরনের বেশ কিছু এক্সপেরিমেন্ট করা হয়। কিন্তু উদ্দেশ্যটা থাকে সবসময় খুবই ইউনিক বা নতুনত্ব। সেই উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে বা প্রধানত মানুষকেই, যেহেতু আমরা মানুষ তো সেই ক্ষেত্রেই বেশিরভাগ করা হয়, এছাড়া অন্য বিভিন্ন পারপাস রয়েছে। আহ, আরো ভালো প্রজাতির উদ্ভিদ তৈরি করার ক্ষেত্রে অনেক সময় করা হয়। কিন্তু সেটার জন্য হচ্ছে গিয়ে শুধুমাত্র ওইটাই একমাত্র পথ নয়, আরো অজস্র পথ আছে। সংকরায়নের বিভিন্নভাবে করা যেতে পারে। কিন্তু মিউটেশনটা এমন কিছু রোগ আছে, ধরে নেওয়া যাক একটা ব্যক্তির এমন একটি রোগ আছে, জেনেটিক রোগ, যেটা কোনো ওষুধের দ্বারাই নিরাময় সম্ভব নয়, এবং সেটা তার জিনগত একটি রোগ। তার কোনো অন্তঃক্ষরা গ্রন্থিতে বা অন্য কোথাও এমন কিছু রোগ যেটা ওষুধ দিয়ে সারানো যাবে সেরকম কিছু নয়। এমন একটি রোগ যেটা তার কোষের মধ্যে যে জিন রয়েছে, যে ডিএনএ রয়েছে, সেখানে এমন কিছু ত্রুটি রয়েছে যেটার ফলে তার সে একটি বিশেষ রোগে রোগাক্রান্ত। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কি করা হয়, সেই বিশেষ অংশটাতে বেশ কিছু পরিবর্তন করা হয় ডিএনএর মধ্যে, জিনের মধ্যে। তারপরে দেখা যায় সেই জিনটা সঠিকভাবে আবার কার্যকলাপ করতে পারছে, সক্ষম হচ্ছে, এবং সে সেই রোগটা থেকে নিরাময় হলো। এই ধরনের কাজ করা হয়। কারণ তোমরা জানো নিশ্চয়ই যে আমাদের ডিএনএর মধ্যে হচ্ছে কি আমাদের এক একটা বিশেষ বিশেষ অংশ আছে যেটাকে আমরা বলি জিন। সেই জিনগুলো হলো পার্টিকুলারলি এক একটা প্রোটিন বা তার একটি নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, মানে ডিএনএর একটা অংশ। মানে ধরে নাও এটা যদি একটা ডিএনএ হয়, নিচে যেটা ছবিতে দেখতে পাচ্ছ, তার একটা অংশ, এই পোর্শনটা, এইটাকে আমি বলবো, এটাকে আমি বলবো একটা জিন। ওকে। এই জিনটার হয়তো একটা বিশেষ কাজ হতে পারে। সেই কাজটা হচ্ছে এই জিনটা হয়তো, ধরে নিচ্ছি, আমাদের শরীরে গ্রোথ হরমোন তৈরি করার জন্য দায়ী। জিএইচ, গ্রোথ হরমোন তৈরি করার জন্য দায়ী। কিন্তু এখানে এমন একটা ত্রুটি আছে, যে ত্রুটিটার কারণে সেই গ্রোথ হরমোনটা তৈরি হচ্ছে না। তার মানে আমি এমন কিছু পদ্ধতি অবলম্বন করব যার ফলে এই ডিএনএর একটা, ডিএনএর মধ্যে উপস্থিত এই জিনটার ওই পার্টিকুলার অংশটা এমন কিছু পরিবর্তন করব বাইরে থেকে, যার ফলে গ্রোথ হরমোনের উৎপাদনটা স্বাভাবিক অবস্থায় হতে পারে। তার ফলে তার যে বৃদ্ধিটা ব্যাহত হচ্ছিল, খুব সহজভাবে বলার জন্য আমি গ্রোথ হরমোন উদাহরণ হিসাবে বললাম, কিন্তু সেই কাজটা যাতে সে হতে পারে। তাহলে মিউটেশন কি? জিন মিউটেশন হলো একটি স্থায়ী পরিবর্তন যার কারণে জীবদেহের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোয় পরিবর্তন দেখা যায়। আমাদের যে ক্যারেক্টার রয়েছে, যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমাদের আচার আচরণটা কিন্তু ক্যারেক্টার নয়। হ্যাঁ, সবসময় বায়োলজিতে ক্যারেক্টার মানে যে আচার আচরণের কথাই বলা হচ্ছে, একদম বাজে ক্যারেক্টার ওই রকম, ওই ক্যারেক্টারের সাথে কিন্তু এই চারিত্রিক বৈশিষ্ট্যটাকে গুলিয়ে ফেলো না। এই চারিত্রিক বৈশিষ্ট্য বলতে যেটা বলা হচ্ছে, বেসিক্যালি তার দৈহিক গঠন থেকে তার কোষীয় কার্যকলাপ, এই সব কিছুর যে কে ওই জীবদেহটার চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে বায়োলজিতে বলা হচ্ছে। ঠিক আছে? এটা ওই চারিত্রিক বৈশিষ্ট্য নয় যেটা আমরা সাধারণত চলতি কথায় বলে অভ্যস্ত যে ওর চরিত্র। ওকে।
তাহলে জিন মিউটেশন স্বয়ংক্রিয়ভাবে একটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেখানে ডিএনএ রেপ্লিকেশন। কেউ বলবে হোয়াট ইজ ডিএনএ রেপ্লিকেশন? এনিওয়ান? হোয়াট ইজ ডিএনএ রেপ্লিকেশন? এনিওয়ান? ডিএনএ রেপ্লিকেশনটা কি? কোন পদ্ধতিটাকে ডিএনএ রেপ্লিকেশন বলা হয়? এনিওয়ান? একই ডিএনএ বারবার মানে কপি হয়, মানে একটা ডিএনএ থেকে যে বারবার কপি করা হয়, কপি তৈরি হয়। ওকে, গুড। হ্যাঁ, প্রায় একদমই ঠিকই বলেছে। যে কপিটা তৈরি হয় সেটা একটি বিশেষ সময় হয়। সেই সময়টাকেও বলতে পারবে? ডিএনএ রেপ্লিকেশন কখন হয়? ওকে, আমাদের কোষচক্র তোমরা হয়তো জানো কিনা জানি না। আমাদের যদি একটা সেল সাইকেল বা কোষচক্র একটা আছে দশা, যেটাকে বলা হয় সেল, লেখাটা একটুখানি ভালো হচ্ছে না, সেল সাইকেল, তার বেশ কিছু দশা থাকে একটা কোষ। তোমার কথাটা শোনা যাচ্ছে না পরিষ্কার করে। ওকে, বাট নট ক্লিয়ার। একটু মাইক্রোফোনটা বোধহয় কিছু কার্যকলাপ দরকার রয়েছে। দিচ্ছে, প্রচন্ড ইকো হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে এবং নয়েজ এতটাই বেশি আওয়াজ আসছে, অন্যদের আওয়াজ নয়, কিন্তু কিছু বলতে গেলেই খুবই ইকো হচ্ছে। ওকে, নো প্রবলেম। আমি বলছি সেটা হচ্ছে কি এস দশা, যেখানে কি হয় কোষটা যখন বৃদ্ধি পাচ্ছে জি1 দশা, এস দশা, এবং পরবর্তী দশাটা হচ্ছে গিয়ে জি2 দশা। তারপরে আসে মাইটোটিক ফেজ, এম ফেজ। তো ডিএনএ রেপ্লিকেশনটা বেসিক্যালি এই এজ দশাতে হয়ে থাকে, যেখানে একদম ঠিক বলেছে যে বলল যে আমাদের যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ রয়েছে, সেই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে তার এক্স্যাক্ট কপিওয়ালা, কপিযুক্ত একটা হচ্ছে গিয়ে আরেকটা জেরক্স করার মতো দুটো সেম ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, মানে দ্বিতন্ত্রী, ডাবল স্ট্র্যান্ডেড মানে আমি দ্বিতন্ত্রীর কথা বলছি, সেই সেম ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হচ্ছে গিয়ে তৈরি হবে। এটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। তো এই ডিএনএ রেপ্লিকেশনের সময় কি হয়, এই যে বিশাল একটা কার্যকলাপ রয়েছে যেখানে হচ্ছে গিয়ে নিউক্লিওটাইড বেসগুলোকে পুরো একদম পর পর অ্যালাইন হতে হবে, কিন্তু সেখানে এমন যদি কোনো একটা ত্রুটি ঢুকে পড়ে বা ভুল একটা বেস ঢুকে পড়ে নিউক্লিওটাইডের, তখন কি হয় সেটাকে হচ্ছে কি মিউটেশনের মধ্যে পড়ে। রিয়েল ডিএনএ রেপ্লিকেশনের সময় অথবা বাইরের উপাদান দ্বারা, যেমন রেডিয়েশন, কিছু কেমিক্যাল, কিছু রাসায়নিক উপাদান, বা ভাইরাস, ভাইরাসের প্রভাবে কি হয় কোষের মধ্যে ডিএনএ এর মধ্যে বেশ কিছু পরিবর্তন কখনো কখনো হয়ে থাকে। তো এই ডি জিন মিউটেশন বেসিক্যালি একটা স্বয়ংক্রিয়ভাবে ডিএনএ রেপ্লিকেশনের সময় হয়, এবং তার মানে কি এই যে কোষ সেটাকে রেকটিফাই করার চেষ্টা করে না বা ঠিক করার চেষ্টা করে না। ধরে নাও এই রেপ্লিকেশন পদ্ধতিটার সময় এইখানে দেখা একটা আমি নীল রঙের একটা নিউক্লিওটাইড দেখালাম, অন্যটাতেও একটা আমি হচ্ছে গিয়ে আরেকটা অন্য রঙের দেখানোর চেষ্টা করছি। ধরে নাও আরেকটা কালো রঙের, এখানে দেখো আমি এখানটাতে একটা কালো রঙের নিউক্লিওটাইড দেখালাম এবং এখানে একটা নীল রঙের নিউক্লিওটাইড দেখিয়েছি, যেটা কিন্তু ভুল নিউক্লিওটাইড। এবং এই ঘটনাটাই যে সামান্য পরিবর্তনটা, এটাই কিন্তু মিউটেশন ধরে নাও। এটাই কিন্তু জিনটার মধ্যে, এই ডিএনএটার মধ্যে কিন্তু মিউটেশন হয়ে গেছে। এবং ধরে নেওয়া যাক এইখান থেকে এই পোর্শনটা হচ্ছে কি একটা জিন, এখান থেকে এই অংশটা হচ্ছে কি আরেকটা জিন। তো এই জিনের মধ্যে তাহলে কি হলো, একটা মিউটেশন ঘটে গেল। কখন ঘটলো? ডিএনএ রেপ্লিকেশনের সময়, অথবা বাইরের কিছু উপাদানের দ্বারা, রেডিয়েশনের দ্বারা হচ্ছে গিয়ে সেই ডিএনএটার মধ্যে কোনো পরিবর্তন ঘটে গেছে। এবারে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে একটুখানি বলবো, এটা তোমাদের বইতে হয়তো নেই বা না থাকারই সম্ভাবনা বেশি। সেটা হচ্ছে গিয়ে ধরে নাও আমাদের যে নিউক্লিওটাইড বেসগুলো রয়েছে,
এই এ টি সি এগুলো কি জিনিস কেউ বলতে পারবে? এনিওয়ান? এই যে জিটা, এই জিটা কি, এটা কি, টিটা কি? হ্যাঁ, এ হচ্ছে অ্যাডিনিন, টি হচ্ছে থাইমিন, আর জি গুয়ানিন, সি সাইটোসিন। ওকে, ভেরি গুড, পরিষ্কার করে শুনতে পেরেছি। একটু ইকো হচ্ছে এখনো পেছনে, কিন্তু শোনা গেছে পরিষ্কার। ওকে, গুড। এ হচ্ছে গিয়ে অ্যাডেনিন, টি হচ্ছে থায়ামিন, সি হচ্ছে সাইটোসিন, জি হচ্ছে গুয়ানিন। এবারে তোমরা ধরে নাও, একটা উদাহরণ হিসাবে আমি একটা তোমাদের এই সিকোয়েন্সটা দেখাচ্ছি। এই সিকোয়েন্সটার অরিজিনাল সিকোয়েন্সটা রয়েছে টি এ এ সি টি জি সি এ জি জি টি। এবারে টি এ এ সি টি, ওই টি এর জায়গায়, থায়ামিনটার জায়গায় হঠাৎ করে দেখো একটা সি এসে উপস্থিত হয়েছে। কিন্তু এই যে টিএ যে অ্যামাইনো অ্যাসিডটা কোড করবে, সিটিজি যে অ্যামাইনো অ্যাসিডটা কোড করবে, বা সিসিজি যে অ্যামাইনো অ্যাসিডটা কোড করবে, এখানে পরিবর্তন হওয়ার ফলে এই ধরনের মিউটেশনকে বলা হয় বেস সাবস্টিটিউশন মিউটেশন। আবার বাকি অংশটা দেখো, সিএজিজিটি, নিচেও রয়েছে সিএজিজিটি, কিন্তু মাঝখানে একটা টি এর পরিবর্তে, লাল রঙের টি এর পরিবর্তে তোমরা এখানে নীল রঙে দেখতে পাচ্ছ একটা সাইটোসিন এসে উপস্থিত হয়েছে। এটা কি হলো? একটা বেস সাবস্টিটিউশন মিউটেশন, মানে একটা বেস পরিবর্তন হয়ে গেছে। নন অ্যাজ মিউটেশনেরই একটা প্রথম অংশ, একটা, সেটা হচ্ছে গিয়ে বেস সাবস্টিটিউশন। এটা হতে পারে ডিএনএ রেপ্লিকেশনের সময় হতে পারে, বা রেপ্লিকেশন নয়, কোষের মধ্যে উপস্থিত এমন একটা রেডিয়েশনের এক্সপোজার এসছে, যে রেডিয়েশনের ফলে হয়েছে, বা কোনো একটা কেমিক্যাল, এমন একটা ওষুধ খেয়েছে কেউ অজান্তেই, বা এমন কিছু লাইফস্টাইল, আমাদের এখন তো জীবনযাত্রা অনেক পরিবর্তন হয়েছে, এবং আমরা অনেক সময় বিভিন্ন প্রকার ক্ষতিকারক রাসায়নিক উপাদানেরও এক্সপোজারে চলে আসি, বা নিজের অজান্তে এমন কিছু ওষুধ খেয়ে ফেলি যে ওষুধটার বেশ কিছু সাইড এফেক্ট হয়, সেটা তার ফলে গা গুলোচ্ছে, বেসিক মাথা ব্যথা করছে, ডায়রিয়া হয়ে গেল, এই ধরনের কিছু সাইড এফেক্ট ছাড়াও কোষের মধ্যে সেই ওষুধের কোন একটা উপাদান এতটাই বিরূপ প্রভাব ফেলছে। অনেক সময় হয় না, ওষুধের দোকানে গিয়ে র্যান্ডামলি, আচ্ছা একটা কিছু হয়েছে, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, কিন্তু ডাক্তার না দেখিয়ে এই ধরনের এক্সপেরিমেন্ট করার ফলে যেটা হয়, সেটার একটা বিরূপ প্রভাব শরীরের উপরে পড়ে অনেক সময়। তো সেই কারণে একটা মিউটেশন বা রাসায়নিক কিছু এই ধরনের এক্সপোজার, আর ভাইরাসের প্রভাবের ফলে তো হতে পারে বিভিন্ন ধরনের। পরবর্তী আর একটা মিউটেশনের ধাপ তোমাদের পদ্ধতি দেখাচ্ছি এখানে। দ্বিতীয়টা হচ্ছে বেস অ্যাডিশন বলে বলা হয়। এখানে কি হয়েছিল? বেসটা পরিবর্তন হয়ে গিয়েছিল অরিজিনাল সিকোয়েন্স থেকে। এবারে অরিজিনাল সিকোয়েন্সের মাঝে দেখো এখানে কি ছিল, টি এ এ সি, নিচেরটাতে 2 নম্বরটাতে দেখো টি এ এ সি রইল, তারপরে যেটা টি জি সি এ জি জি টি, টি জি সি এ জি জি টি রইল, কিন্তু হঠাৎ করে মাঝখানে একটা দেখো সাইটোসিন, অ্যাডেনিন, বা যে কোনো কিছু, এখানে যেমন তোমরা সি দেখতে পাচ্ছ, একটা কি হয়েছে, সি ঢুকে গেছে মাঝখানে। এই ধরনের মিউটেশন, এই ধরনের নিউক্লিওটাইড একটা ঢুকে যাওয়াকে বলা হয় বেস অ্যাডিশন মিউটেশন। অ্যাডিশন, অ্যাড হলো, একটা বেস অ্যাড হলো। এখানে কি হয়েছিল? বেসটা সাবস্টিটিউট, পরিবর্তন হয়েছিল। ওই ফুটবলে হয় না, সাবস্টিটিউটে একটা প্লেয়ার নামলো, একজন প্লেয়ার বসে গেল, একজন প্লেয়ার খেলতে নামলো, সাবস্টিটিউশন হয়েছে। এইটা পদ্ধতিটা কি? সাবস্টিটিউট হলো, টি কে সরিয়ে দিয়ে সি চলে এলো। এখানে কি হলো? যতজন ছিল এখানে দেখো কতগুলো ছিল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা বেস ছিল। বেস এডিশনের ফলে কি হয়ে গেল? ওই জিনের অংশটার মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12টা, 11টা বেসের জায়গায় একটা বেস ঢুকে গেল। কে ঢুকলো? এই সাইটোসিনটা। ছবিতে দেখতে পাচ্ছ এটা। 3 নম্বরটা হচ্ছে গিয়ে, শুধু কি অ্যাডই হতে পারে, ডিলিটও হতে পারে। দিস ইজ দ্য থার্ড ওয়ান, বেস ডিলিশন। এখান থেকে দেখো থায়ামিনটা কোনোভাবে সরে গেছে। এটা যে কোনো নিউক্লিওটাইডের ক্ষেত্রে, এখানে আমরা শুধু এই একটাকে বেস করে দেখাচ্ছি বলে সেই কারণে এই কথাটা বলছি। এটা কিন্তু যে কোনো নিউক্লিওটাইডের ক্ষেত্রে হতে পারে, হয়তো এটার ক্ষেত্রে হতে পারে, এটার ক্ষেত্রে হতে পারে, এটার ক্ষেত্রে হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। যে কোনো একটা নিউক্লিওটাইডের মধ্যে সেখানে বেস সাবস্টিটিউট হতে পারে, বেস অ্যাডিশন হতে পারে, বেস ডিলিশন হতে পারে। তার ফলে কি হয়ে গেল দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10,
এখানে দেখো 10টা নিউক্লিওটাইড হয়ে গেছে, এখানে 12টা নিউক্লিওটাইড বেসটা, এখানে 11টা, আর এখানে কত ছিল, এখানেও 11টা। 11টা থেকে 11টা এটা ঠিকই আছে, কিন্তু এখানে একটা সাবস্টিটিউট হয়ে গেছে। এখানে কি হলো, অ্যাডিশনে 2 নম্বর যে পদ্ধতিটা ছিল, 2 নম্বরে অ্যাডিশনে একটা জুড়ে গেছে, তার ফলে ওটা 12-এ পৌঁছে গেছে। 3 নম্বরে কি হয়েছে, একটা বেরিয়ে গেছে, তার ফলে ওটা কি হয়ে গেল, 10টা বেস হয়ে গেল। তাহলে এই ধরনের মিউটেশন হচ্ছে গিয়ে ডিএনএ এর মধ্যে, যেখানে আমরা তোমার ডবল হেলিক্স দেখতে পাচ্ছ, এই যে নিউক্লিওটাইড গুলো, এই নিউক্লিওটাইডের মধ্যে ওই ধরনের পরিবর্তনগুলো হয়ে থাকে, যে কোনো সময় সেটা হতে পারে। কখনো কখনো এই মিউটেশন শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে, একটা রোগের সৃষ্টি করতে পারে, সেটা হয়তো মৃত্যুর কারণও হতে পারে, বা সেই রোগটা হয়তো ওই অবস্থাতেই পুরো জীবনটা চলতে পারে, অথবা কখনো কখনো সেই মিউটেশনটা একটা খুব ভালো মিউটেশনও হতে পারে। এমন কিছু হলো, এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স এই মিউটেশনটার ফলে হলো, পরিবর্তন, চারিত্রিক পরিবর্তন সেই জিনটার মধ্যে, মানে সেখান থেকে যে প্রোটিনটা আলটিমেটলি তৈরি হচ্ছে, সেটা একটা ভালো জিনিস তৈরি হচ্ছে। সেই ধরনের পজিটিভ মিউটেশনও হচ্ছে গিয়ে হয়ে থাকে, মানে যেটাকে বলা হচ্ছে সেটা একটা ভালো কাজে লাগছে। বা এই মিউটেশন যদি না হয়, তাহলে কি হবে, আমরা যে জেনারেশনের পর জেনারেশন চলছে, মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যে নতুন নতুন বৈশিষ্ট্যগুলো, সময়োপযোগী বৈশিষ্ট্যগুলো আসছে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু তখন আর আসবে না। তো এই ঘটনাগুলো হচ্ছে গিয়ে আহ, ঘটে থাকে আমাদের কোষের মধ্যে। ভাবো তোমরা এখন প্রত্যেকে বসে আছো, তোমাদের শরীরের মধ্যে আহ, তোমাদের শরীরের মধ্যে হচ্ছে, তোমাদের শরীরের মধ্যে হচ্ছে গিয়ে এই ধরনের মিউটেশনই হচ্ছে বলছি না, কিন্তু কোষের মধ্যে কন্টিনিউয়াসলি রেপ্লিকেশন প্রসেসটা চলছে, ডিএনএ রেপ্লিকেশন। কেন? কারণ হয়তো যকৃতে, কিডনিতে, আমাদের বৃক্কে, বা শরীরের যে আমাদের স্কিনের যে কোষগুলো রয়েছে, চামড়া, সেই ধরনের অজস্র কোষের মধ্যে কিন্তু এখন কোষ বিভাজন চলছে, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে। সেই কোষটা যখন বাড়ছে, সেখানে কিন্তু ওই এস দশাতে হচ্ছে গিয়ে, সংশ্লেষ দশাতে কি হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশনও হচ্ছে। কিন্তু এই ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে, তোমরা এখন বসে আছো, প্রত্যেকের শরীরে কয়েক লক্ষ কোষের মধ্যে এই ঘটনাটা ঘটছে। কিন্তু তার মানে এই নয় যে সবকটা কোষের মধ্যেই মিউটেশনটা ঘটছে। কিন্তু এই কোষ রিপ্লিকেশনের সময় যদি মিউটেশন হয়, কোষের একটা রিপেয়ার মেকানিজম আছে, যেটাকে বলা হয় ডিএনএ রিপেয়ার বলে একটা মেকানিজম আছে, একটা পদ্ধতি আছে। সে কি করে, যদি দেখে যে এই ধরনের কিছু হয়েছে, বেস অ্যাডিশন, বেস সাবস্টিটিউশন বা বেস ডিলিশন, যদি ডিএনএ রেপ্লিকেশনের সময় হয়ে থাকে, কোষ চেষ্টা করে সেই ভুলটাকে শুধরে নেওয়ার। যেমন তোমরা পরীক্ষার হলে কি করো, পরীক্ষার হলে একবার খাতা জমা দেওয়ার আগে দেখে নাও না, যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করেছো কিনা, টিক 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 করে দেখে নেওয়া হয়। অথবা কোথাও কিছু পেজ নাম্বার গুলো বসেছে কিনা, দেয়া হয়েছে কিনা, পাতাগুলো প্রপার অর্ডারে রয়েছে কিনা, কোথাও কোনো লাইনে গ্যাপ রয়েছে কিনা, লিখতে ভুলে গেছো, হয়তো ফাঁকা জায়গা রেখে দেয়া চলে গেছো, পরে আবার সেটা লিখবে ভেবেছিলে কিন্তু ভুলে যাচ্ছিলে। তো এইরকম যে চেকিংটা করো, আমাদের প্রত্যেকটা কোষ ডিএনএ রেপ্লিকেশনের পরে, সম্পূর্ণ হওয়ার পরে এই ধরনের চেকিং করে। যদি সেখানে কোনো ত্রুটি হয়ে থাকে, সেটাকে কোষ রেকটিফাই করার চেষ্টা করে, ঠিক করার চেষ্টা করে। যদি বেস সাবস্টিটিউট হয়ে থাকে, চেষ্টা করবে এইখানকার সাবস্টিটিউশনটাকে পরিবর্তন করে টিকে নিয়ে আসার। যদি ডিলিশন হয়ে থাকে, অ্যাডিশন হয়ে থাকে, চেষ্টা করবে এটাকে সরিয়ে দেওয়ার। যদি এখানে কোনোটা ডিলিট হয়ে গিয়ে থাকে, সরে গিয়ে থাকে, যেটা নেই, ও চেষ্টা করবে এইখানে ওই বেসটাকে ঢোকানোর, যাতে ওই মিউটেশনটা পরবর্তী কোষ বিভাজনের সময় একটা কোষ থেকে দুটো কোষে যাতে না যায়, দুটো থেকে চারটে কোষ, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, দিয়ে বাড়তে বাড়তে দেখা গেল ওই জায়গার সবকটা কোষের মধ্যেই মিউটেশন হয়ে বসে আছে, যাতে সেইটা না হয়। এবং তার ফলে যাতে ওই ধরনের কোনো সংক্রামক কিছু বা মানে কি বলবো, কোন একটা রোগের সৃষ্টি যাতে না হয়, সেটা হচ্ছে কি কোষ সবসময় চেষ্টা করে। ওকে, নেক্সট ডে আমরা হচ্ছে কি একটা ক্রসিং ওভার নিয়ে আলোচনা করব। তো আজকের মতো হচ্ছে কি এই পর্যন্তই। সো কারোর যদি কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ ফ্রম নেক্সট ডে উইল স্টার্ট ডিসকাসিং অ্যাবাউট দ্য ক্রসিং ওভার। ওকে।
যেটা আমাদের মিওসিস কোষ বিভাজনের সময় মেনলি হয়ে থাকে। সো দ্যাট উইল সি ইন দ্য নেক্সট ক্লাস। সো থ্যাংক ইউ এভরিওয়ান।